কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভক্তিভাজন কবিতাতে লিখেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এটা তিনি লিখেছিলেন রথযাত্রা উপলক্ষে। আমাদের হিন্দু পুরাণে স্কন্দ পুরাণ অনুযায়ী মালব্যরাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর উপাসক। সেই কারণে তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু বিষ্ণু স্বপ্নাদেশে আদেশ দেন যে মন্দিরে নীল মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে এবং সেটি হতে হবে দারুব্রহ্ম অর্থাৎ নিম কাঠের বিগ্রহ। বহু চেষ্টা করে তিনি নীলমাধব বিগ্রহের সন্ধান না পেয়ে প্রথমে তিনি পুরীর সমুদ্রের নিকটে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে একটি বিগ্রহবিহীন মন্দির নির্মাণ করেন এবং স্বয়ং বিষ্ণুর স্বপ্নাদেশ ও ব্রাহ্মণদের পরামর্শে নীলমাধব মূর্তি স্থাপন করবেন বলে মনস্থির করেন। নীলমাধব হলেন ভগবান বিষ্ণুর একটি রূপ। কথিত আছে যে জগন্নাথ দেবের আদি রূপ হিসেবে তিনি উড়িষ্যা রাজ্যে পূজিত হতেন। এখানে আমি জগন্নাথ দেবকে সেই অংশটুকুনি বললাম, কিন্তু আজকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে এসেছি স্নান যাত্রা কি, যেটা রথের 15 দিন আগে হয়ে থাকে। তাহলে চলো বন্ধুরা, আমরা এবার একটু শুনে নিই স্নান যাত্রা কি এবং কেন এটা করা হয়। চলো ঢুকে পড়ি মূল ভিডিওতে। চলো। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে স্নান যাত্রা কি এবং কেন পালন করা হয় সেটা নিয়েই আজকে আমার এই প্রতিবেদন তুলে ধরবো তোমাদের সামনে। অতি সংক্ষিপ্ত ভাবে আমি উপস্থাপনা করব এর ধর্মীয় ব্যাখ্যা। সাধারণভাবে বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র উৎসব এই স্নান যাত্রা। ক্ষেত্র বিশেষে অনেক সময় আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতেও পালন করা হয়। এই দিনটিতে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবেও মনে করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের স্নান যাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ একটি বিশাল সুন্দর শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে স্নান বেদিতে এনে রাখা হয়। স্নান যাত্রার দিন পুরীর মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে প্রথাগতভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ হয়। তারপর 108টি কলসে সেই বিগ্রহেতে স্নান করানো হয় এবং দুধ দিয়েও স্নান করানো হয়। সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে
গণেশের রূপে সাজানোর জন্য হস্তি মুখ অর্থাৎ হাতির মুখ বিশিষ্ট আবরণী তার মাথায় পরিয়ে দেওয়া হয় এবং জগন্নাথ দেবের এই মূর্তিটিকে বলা হয় গজবেশ। আমি আগেই বলেছি রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধব প্রতিষ্ঠা করার ইচ্ছে অনুযায়ী শেষ পর্যন্ত জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেন। কেন জগন্নাথ দেবেরই আগের রূপ ছিল নীলমাধব এবং যেটা বহু যুগ আগে থেকে উড়িষ্যাবাসীরা তার পুজো করত। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবদ্দির চিকিৎসাধীনে গোপন একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্বটি বলা হয় অনশর। উড়িয়া ভাষায় এই অনশর শব্দটি প্রচলিত, অর্থাৎ তিনি তখন অসুস্থ। এই সময় ভক্তরা দেব দর্শন পান না। স্নানযাত্রার দিন থেকে রথযাত্রার আগের দিন পর্যন্ত 15 দিন তাকে লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়া হয় বা তিনি থাকেন বলা চলে। তবে ভক্তদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। কথিত আছে রাজবৈদ্যির আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকাল মানে 15 দিন পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তখন তাকে আবার দর্শনের জন্য ভক্তদের সামনে আনা হয়। স্নানযাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনে আমাদের পশ্চিমবঙ্গেও রাজ্য জুড়ে যেখানে যত জগন্নাথ দেবের মন্দির আছে সেখানেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলস গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয়। আমাদের ইস্কনেও এই একই প্রথা চলে আসেছে মায়াপুর বা কলকাতায়, এবং ইস্কনের অন্যান্য যত মন্দির আছে শিলিগুড়ি, আমাদের রানাঘাট, অন্যান্য সব জায়গায় এই প্রথা মেনে সেদিনকে স্নানযাত্রা করানো হয়। শ্রীরামপুরে মাহেশ মন্দিরে, যেটা পশ্চিমবঙ্গে সব থেকে পুরনো জগন্নাথ মন্দির বলে মনে করা হয়, সেইখানে এই দিনকে বিশেষ উপাচারে স্নানযাত্রা সম্পন্ন হয় এবং বিশেষ উৎসবের আয়োজন হয়ে থাকে। এই হলো মোটামুটি জগন্নাথ দেবের স্নানযাত্রার সংক্ষিপ্ত কাহিনী। আমি বেশি বড় করলাম না, একটু সংক্ষিপ্ত আকারেই জগন্নাথ দেবের স্নানযাত্রা তোমাদের সামনে উপস্থিত করলাম। এই উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো লাগলে আমার আজকের এই ভিডিওকে লাইক দেবে, শেয়ার করবে, যাতে অন্যান্যরা এই জিনিসটা জানতে পারে বা দেখতে পারে। এবং এখনো পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ এখানে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যখনই পৌরাণিক, ঐতিহাসিক বা যে ধরনেরই কোনো কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, তখনই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি চলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। এখন রাখছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। চলি, টাটা।